নমস্কার, সাহিত্যপ্রীতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শুরু করতে চলেছি নরেন্দ্রনাথ মিত্রের লেখা রস। কার্তিকের মাঝামাঝি চৌধুরীদের খেজুর বাগান ঝুড়তে শুরু করল মোতালেব। তারপর দিন 15 যেতে না যেতেই নিকা করে নিয়ে এলো পাশের বাড়ির রাজেক মৃধার বিধবা স্ত্রী মাজু খাতুনকে। পাড়াপড়শি সবাই তো অবাক। এই অবশ্য প্রথম সংসার নয় মোতালেফের। এর আগের বউ বছরখানেক আগে মারা গেছে। তবু 25-26 বছরের জোয়ান পুরুষ মোতালেফ, আর মাজু খাতুন 30-এ না পৌঁছালেও তার কাছাকাছি গেছে। ছেলেপুলের ঝামেলা অবশ্য মাজু খাতুনের নেই। মেয়ে ছিল একটি, কাঠিখালির শেখদের ঘরে বিয়ে দিয়েছে। কিন্তু ঝামেলা যেমন নেই, তেমনি মাজু খাতুনের আছেই বাকি। সিন্দুক ভরে যেন কত সোনাদানা রেখে গেছে রাজেক মৃধা, মাঠ ভরে যেন কত ক্ষেত খামার রেখে গেছে যে তার ওয়ারিশি পাবে মাজু খাতুন। ভাগের ভাগ ভিটা পেয়েছে কাঠাখানেক, আর আছে একখানি পোড়ো পোড়ো সনের কুড়ে। এই তো বিষয় সম্পত্তি। তারপর দেখতেই বা এমন কি একখানা ডানাকাটা হুড়ির মতো চেহারা। দজ্জাল মেয়ে মানুষের ৮-৬০ শক্ত গড়নটুকু ছাড়া কি আছে মাজু খাতুনের, যা দেখে ভোলে পুরুষেরা, মন মুগ্ধ হয় তাদের। শিকদার বাড়ি কাজী বাড়ির বৌঝিরা হাসাহাসি করল। তুক করছে মাগি, ধুলা পড়া দিছে চৌখে। মুন্সিদের ছোট বউ সাকিনা বলল, দিছে ভালো করছে, দেবে না? অমন মানুষের চৌখে ধুলা পড়া দেওয়ানেরই কাম। খোদা তো পাতা দেয় নেই চৌখে, দেখছো তো কেমন টেরাইয়া টেরাইয়া চায়। ধুলা ছিটাইয়া থাকে তো বেশ করছে। কথাটা মিথ্যে নয়। চাউনিটা একটু তেরছা তেরছা মোতালেফের। বেছে বেছে সুন্দর মুখের দিকেই তাকায় সে। সুন্দর মুখের খোঁজ করে ঘোরে তার চোখ। অল্প বয়সী খুবসুরত চেহারার একটি বউ আনবে ঘরে। এতদিন ধরে সেই চেষ্টাই সে করে এসেছে, কিন্তু দরে পটেনি কারো সঙ্গে। যারই ঘরে একটু ডাগর গোছের সুন্দর মেয়ে আছে, সেই হেঁকে বসেছে 5-20-7-20। মোতালেফের সবচেয়ে পছন্দ হয়েছিল ফুলবানুকে। চরকান্দার এলেম শেখের মেয়ে ফুলবানু। 18-19 বছর বয়স হবে তার। রসে টলমল করছে সর্বাঙ্গ, টকবক করছে মন। ইতিমধ্যে অবশ্য 1 হাত ঘুরে এসেছে ফুলবানু। খেতে পড়তে কষ্ট দেয়, মারধর করে, এই সব অজুহাতে তালাক দিয়ে এসেছে কৈডুরির গফুর শিকদারের কাছ থেকে। আসলে বয়স বেশি আর চেহারাও সুন্দর নয় বলে গফুরকে পছন্দ হয়নি ফুলবানুর। সেই জন্যই ইচ্ছা করে নিজে ঝগড়া কোন্দল বাঁধিয়েছে তার সঙ্গে। কিন্তু 1 হাত ঘুরে এসেছে বলে কিছু ক্ষয়ে যায়নি ফুলবানুর, বরং চেকনাই আরও জেল্লা খুলেছে দেহের। রসের ঢেউ খেলে গেছে যেন মনের মধ্যে। চরকান্দার নদীর ঘাটে ফুলবানুকে একদিন দেখেছিল মোতালেব। এক নজরেই বুঝেছিল যে সেও নজরে পড়েছে। চেহারাখানা তো বেমানান নয় মোতালেফের। নীল লুঙ্গি পরলে ফর্সা ছিপছেপে চেহারায় চমৎকার খোলতাই হয় তার। তাছাড়া এমন ঢেউ খেলানো টেরিকাটা বাবরি বা এ তল্লাটে কজনের মাথায় আছে? ফুলবানুর সুনজরের কথা বুঝতে বাকি ছিল না মোতালেফের। খুঁজে খুঁজে গিয়েছিল সে এলেম শেখের বাড়িতে, কিন্তু এলেম তাকে আমল দেয়নি। বলেছে গতবার যথেষ্ট শিক্ষা হয়ে গেছে তার, এবার আর না দেখে শুনে যার তার হাতে মেয়ে দেবে না। আসলে টাকা চায় এলেম। গাঁটের কড়ি যা খরচ করতে হয়েছে মেয়েকে তালাক নেওয়াতে গিয়ে, সুদে আসলে তা পুড়িয়ে নিতে চায়। গুনাগার চায় সেই লোকসানের। আজ নিয়ে দেখেছে মোতালেব, সে গুনাগার 2-1 কুড়ি নয়, 5 কুড়ি একেবারে। তার কমে কিছুতেই রাজি হবে না এলেম।
কিন্তু অত টাকা সে দেবে কোত্থেকে? মুখ ভার করে চলে আসছিল মোতালেব। আশাওড়া আর চোখ উদানের আগাছার জঙ্গল ভিটার মধ্যে ফের দেখা হলো ফুলবানুর সঙ্গে। কলসি কাঁকি জল নিতে চলেছে ঘাটে। মোতালেব বুঝল সময় বুঝেই দরকার পড়েছে তার জলের। এদিক ওদিক তাকিয়ে ফিক করে একটু হাসল ফুলবানু। কি মেয়া, গোসা কইরা ফিরা চললা নাকি? চলবো না? শুনলানি টাকার খাক্কাই তোমার বাজানের? ফুলবানু বলল, হ শুনছি। চাইছে তো দোষ হয়েছে কি? পছন্দসই জিনিস নেবা বাজারের গুণা, আর দাম দেবা না? মোতালিফ বলল, ও খাক্কাইটা আসলে বাজানের নয়, বাজানের মাইয়ার। হাটে বাজারে গেলেই পারো ধামাই উইটা। মোতালিফের রাগ দেখে হাসল ফুলবানু। কেবল ধামায় কেন, পালাই উইঠা বসবো। মুঠ ভৈরা ভৈরা সোনা জহরত ওজন কইরা দেবা পালায়। বসবো ক্ষমতা, বসবো কেমন পুরুষ মানুষের মুঠ। মোতালেব হনহন করে চলে যাচ্ছিল। ফুলবানু ফের ডাকলো পেছন থেকে, ও সুন্দর মিয়া, রাগ করলানি? শোনো শোনো। কি শুনবো? এদিক ওদিক তাকিয়ে আরও একটি এগিয়ে এলো ফুলবানু। শোনবা আবার কি? শোনবা মনের কথা। শোনো, বাজানের মাইয়া টাকা চায় না, সোনা দানাও চায় না, কেবল মান রাখতে চায় মনের মাইনসের ত্যাগ দেখতে চায়, বুঝছো? মোতালেব ঘাড় নেড়ে জানালো সে বুঝেছে। ফুলবানু বলল, তাই বইলা আকাম কুকাম কইরো না মেয়া, জমি ক্ষেত বেচতে যাইও না। বেচবার মতো জমি ক্ষেত অবশ্য মোতালেফের নেই, কিন্তু সে গুমর ফুলবানুর কাছে ভাঙল না। মোতালেব বলল, আইসা, শীতের কয়টা মাস যাওক, ত্যাগ দেখাবো, মানও দেখাবো, কিন্তু বিবিজানের সবুত থাকবে নি দেখবার। ফুলবানু হেসে বলল, খুব থাকবো, তেমন বেসবুর বিবি ভাইব না আমারে। গায়ে এসে আরও একবার ধারের চেষ্টা করে দেখল মোতালেব। গেল মল্লিক বাড়ি, মুখুজ্জে বাড়ি, শিকদার বাড়ি, মুন্সি বাড়ি, কিন্তু কোথাও সুরাহা হয়ে উঠল না। নীলে তো আর সহজে হাত উপর করবার অভ্যাস নেই মোতালেফের। ধারের টাকা তার কাছ থেকে আদায় করে নিতে বেজায় ঝামেলা। সাথ করে কে পোয়াতে যাবে সেই ঝক্কি? কিন্তু নগদ টাকা ধার না পেলেও শীতের সূচনাতেই পাড়ার 4-5 কুড়ি খেজুর গাছের বন্দোবস্ত পেল মোতালেব। গত বছর থেকে গাছের সংখ্যাও বাড়ছিল। এবার চৌধুরীদের বাগানের 1.5 কুড়ি গাছ বেশি হলো। গাছ কেটে হাঁড়ি পেতে রস নামিয়ে দিতে হবে। অর্ধেক রস মালিকের, অর্ধেক তার। মেহনত কম নয়। এক একটি করে এতগুলো গাছের শুকনো মরা ডালগুলো বেছে বেছে আগে কেটে ফেলতে হবে। বালিকাচায় ধার তুলে জুৎসই করে নিতে হবে ছ্যান। তারপর সেই ধারালো ছ্যানে গাছের আগা চেঁচে চেঁচে তার মধ্যে নল পুঁততে হবে সরু কঞ্চি ফেরে। সেই নলের মুখে লাকসই করে বাঁধতে হবে মেটে হাঁড়ি। তবে তো রাত ভরে টুপ টুপ করে রস পড়বে সেই হাঁড়িতে। অনেক খাটুনি, অনেক খেজমত। শুকনো শক্ত খেজুর গাছ থেকে রস বের করতে হলে আগে ঘাম বের করতে হয় গায়ের। এ তো আর মায়ের দুধ নয়, গায়ের দুধও নয় যে বোটার বানে মুখ দিলেই হলো। অবশ্য কেবল খাটতে জানলেই হয় না, গাছে উঠতে নামতে জানলেও হয় না। গুণ থাকা চাই হাতের। যে ধারালো ছ্যান একটু চামড়ায় লাগলেই ফিনকি দিয়ে রক্ত ছোটে মানুষের গা থেকে, হাতের গুণে সেই ছ্যানের ছোঁয়ায় খেজুর গাছের ভেতর থেকে মিষ্টি রস চুইয়ে পড়ে। এ তো ধান কাটা নয়, পাট কাটাও নয়, কাঁচির পোচে গাছের গোড়া শুদ্ধ কেটে নিলেই হলো। এর নাম খেজুর গাছ কাটা। কাটতেও হবে, আবার হাত বুলোতেও হবে। খেয়াল রাখতে হবে গাছ যেন ব্যথা না পায়, যেন কোনো ক্ষতি না হয় গাছের। একটু এদিক ওদিক হলে
বছর ঘুরতে না ঘুরতেই গাছের দফা রফা হয়ে যাবে, মরা মুখ দেখতে হবে গাছের। সে গাছের গুঁড়িতে ঘাটের পৈঠা হবে, ঘরের পৈঠা হবে, কিন্তু ফোঁটায় ফোঁটায় সে গাছ থেকে হাঁড়ির মধ্যে রস ঝরবে না রাত ভরে। রস সম্বন্ধে এসব তত্ত্বকথা আর বিধিনিষেধও তার মুখেই শোনা। রাজেকের মতো অমন নামডাকওয়ালা গাছই ধারে কাছেও ছিল না। যে গাছে প্রায় 12 আনা ডালি শুকিয়ে এসেছে, সে গাছ থেকেও রস বেরুতো রাজেকের হাতের ছোঁয়ায়। অন্য কেউ গাছ কাটলে যে গাছ থেকে রস পড়ত আধ হাঁড়ি, রাজেকের হাতে পড়লে সে রস গলা হাঁড়িতে উঠত। তার হাতে খেজুর গাছ ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকত গৃহস্থরা। গাছের কোনো ক্ষতি হতো না, রসও পড়ত হাঁড়ি ভরে। বছর কয়েক ধরে রাজেকের সাগরেদ হয়েছিল মোতালেব। পিছনে পিছনে ঘুরত, কাজ করত সঙ্গে সঙ্গে। সাগরেদ 2-4 জন আরও ছিল রাজেকের, শিকদারের মকবুল, কাজীদের ইসমাইল। কিন্তু মোতালেফের মতো হাত পাকেনি কারো। রাজেকের স্থান আর কেউ নিতে পারেনি তার মতো। কিন্তু কেবল গাছ কাটলেই তো হবে না কুড়িতে কুড়িতে, রসের হাঁড়ি বয়ে আনলেই তো হবে না বাঁশের বাখারির ভাড়ায় ঝুলিয়ে। রস জাল দিয়ে গুড় করবার মতো মানুষ চাই। পুরুষ মানুষ গাছ থেকে কেবল রসই পেরে আনতে পারে, কিন্তু উনুন কেটে জ্বালানি জোগাড় করে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে বসে সেই তরল রস জাল দিয়ে তাকে ঘন পাটালি গুড়ে পরিণত করবার ভার মেয়ে মানুষের উপর। শুধু কাঁচা রস দিয়ে তো লাভ নেই। রস থেকে গুড় আর গুড় থেকে পয়সায় কাঁচা রস যখন পাকা রূপ নেবে তখনই সিদ্ধি। কেবল তখনই সার্থক হবে সকল খেজমত মেহনত। কিন্তু বছর 2 ধরে বাড়িতে সেই মানুষ নেই মোতালেফের। ছেলেবেলায় মা মরেছিল, 2 বছর আগে বউ মরে ঘর একেবারে খালি করে দিয়ে গেছে। সন্ধ্যার পর মোতালেফ এসে দাঁড়ালো মাজু খাতুনের ঝাঁপ আটা ঘরের সামনে। জাগনো আসো নাকি মাজু বিবি? ঘরের ভেতর থেকে মাজু খাতুন সাড়া দিয়ে বলল, ক্যাডা? আমি মোতালেফ। শুইয়া পড়ছো বুঝি? কষ্ট কইরা উইঠা যদি ঝাপটা একবার খুইলা দিতা, কয়টা কথা কইতাম তোমার সাথে। মাজু খাতুন উঠে ঝাঁপ খুলে দিয়ে বলল, কথা সে কি কবা তা তো জানি। রসের কাল আইসে আর মনে পইরা গেছে মাজু খাতুন রে। রস জাল দিয়া দিতে হইব, কিন্তু সেরে 4 আনা কইরা পয়সা দেবা মেয়া, তার কমে পারবো না। গতরে সুখ নাই এবছর। মোতালেফ মিষ্টি করে বলল, গতরের আর দোষ কি বিবি? গতর তো মনের হাত ধইরা ধইরা চলে, মনের সুখই গতরের সুখ। মাজু খাতুন বলল, তা যাই কও, 4 আনার কমে পারবো না। মোতালেফ এবার মধুর ভঙ্গিতে হাসল। 4 আনা কেন বিবি? যদি 16 আনাই দিতে চাই, রাজি হবা তো নিতে? মোতালেফের হাসির ভঙ্গিতে মাজু খাতুনের বুকের মধ্যে একটু কেমন যেন করে উঠল, কিন্তু মুখে বলল, তোমার রঙ্গ তামাশা থুইয়া দাও মেয়া, কাজের কথা কোবা তো কও, নইলে যাই শুই গিয়া। মোতালেফ বলল, সবাই তো রাইত তো শুইয়া ঘুমাবার জন্যই, কিন্তু শুইলেই কি আর চোখে ঘুম আসে মাজু বিবি? ইশারা ইঙ্গিত রেখে এবার মোতালেফ আরও স্পষ্ট করে খুলে বলল মনের কথা। কোনো রকম অন্যায় সুবিধা সুযোগ নিতে চায় না সে। মোল্লা ডেকে কলমা পড়ে সে নিকা করে নিয়ে যেতে চায় মাজু খাতুনকে। ঘর গেরস্তালির 16 আনা ভার তুলে দিতে চায় তার হাতে। প্রস্তাব শুনে মাজু খাতুন প্রথমে অবাক হয়ে গেল, তারপর একটু ধমকের সুরে বলল, রঙ্গতামাশার আর মানুষ পাইলা না তুমি? কেন, কাঁচা বয়সের মাইয়া পোলার কি অভাব হয়েছে নাকি দেশে, যে তাগত হইয়া তুমি আসবা আমার দুয়ারে? মোতালেফ বলল, অভাব হবে কেন মাজু বিবি? কম বয়সী মাইয়া পোলা অনেক পাওয়া যায়, কিন্তু শত হইলেও তারা কাঁচা রসের হাঁড়ি।
কথার ভঙ্গিতে একটু কৌতুক বোধ করল মাজু খাতুন। বলল, সাজাই নাকি? আর আমি? তোমার কথা আলাদা। তুমি হইলা নেশার কালে তারি, আর নাস্তার কালে গুড়। তোমার সাথে তাগো তুলো না। তখনকার মতো মোতালিফকে বিদায় দিলেও তার কথাগুলো মাজু খাতুনের মন থেকে সহজে বিদায় নিতে চাইল না। অন্ধকার নিঃসঙ্গ শয্যায় মোতালিফের কথাগুলো মনের ভেতরটায় কেবলই তোলপাড় করতে লাগলো। মোতালিফের সঙ্গে পরিচয় অল্প দিনের নয়। রাজেক যখন বেঁচে ছিল, তার সঙ্গে সঙ্গে থেকে যখন কাজকর্ম করত মোতালেফ, তখন থেকেই এই বাড়িতে তার আনাগোনা, তখন থেকেই জানাশোনা দুজনের। কিন্তু সেই জানাশোনার মধ্যে কোনো গভীরতা ছিল না। মাঝে মাঝে একটু হালকা ঠাট্টা তামাশা চলত, কিন্তু তার বেশি এগুবার কথা মনের মধ্যেও কখনো আসেনি কারো। মোতালেফের ঘরে ছিল বউ, মাজু খাতুনের ঘরে ছিল স্বামী। স্বভাবটা একটু কঠিন আর কাঠখোট্টা ধরনেরই ছিল রাজেকের। ভারী কড়া কড়া চাছা ছোলা ছিল তার কথাবার্তা। শীতের সময় কুড়িতে কুড়িতে রসের হাঁড়ি আনত মাজু খাতুনের উঠোনে, আর মাজু খাতুন সেই রস জাল দিয়ে করত পাটালি গুড়। হাতের গুণ ছিল মাজু খাতুনের। তার তৈরি গুড়ের সের 2 পয়সা বেশি দরে বিক্রি হতো বাজারে। রাজেক মরে যাওয়ার পর পাড়ার বেশিরভাগ খেজুর গাছই গেছে মোতালেফের হাতে। 2-1 হাঁড়ি রস কোনোবার ভদ্রতা করে তাকে খেতে দিত মোতালেফ, কিন্তু আগেকার মতো হাঁড়িতে আর ভরে যায় না তার উঠোন। গতবার মাসখানেক রস জাল দিতে দিয়েছিল মোতালেফ। চুক্তি ছিল 2 আনা করে পয়সা দেবে প্রতি সেরে। কিন্তু মাসখানেক পরেই সন্দেহ হয়েছিল মোতালেফের। মাজু খাতুন গুড় চুরি করে রাখছে, অন্য কাউকে দিয়ে গোপনে গোপনে বিক্রি করাচ্ছে সেই গুড়। 16 আনা জিনিস পাচ্ছে না মোতালেফ। ফলে কথান্তর মনান্তর হয়ে সে বন্দোবস্ত ভেস্তে গিয়েছিল। কিন্তু এবার তার ঘরে রসের হাঁড়ি পাঠাবার প্রস্তাব নিয়ে আসেনি মোতালেফ। মাজু খাতুনকেই নিজের ঘরে নিয়ে যেতে চেয়েছে। এমন প্রস্তাব পাড়ার আধবুড়োদের দলের আরও করেছে 2-1 জন, কিন্তু মাজু খাতুন কান দেয়নি তাদের কথায়। ছেলে ছোকরাদের মধ্যে যারা একটু বেশি বাড়াবাড়ি রকমের ইয়ার্কি দিতে এসেছে, তাদের কান কেটে নেওয়ার ভয় দেখিয়েছিল মাজু খাতুন। কিন্তু মোতালেফের প্রস্তাব সম্পূর্ণ ভিন্ন ধরনের। তাকে যেন তেমনভাবে তাড়ানো যায় না। তাকে তাড়ালেও তার কথাগুলো ফিরে ফিরে আসতে থাকে মনের মধ্যে। পাড়ায় এমন চমৎকার কথা বলতে পারে না আর কেউ, এমন খুবসুরত মুখ কারও নেই, এমন মানানসই কথাও নেই কারো মুখে। মোতালিফকে আরও আসতে হলো 2-1 সন্ধ্যা। তারপর নীল রঙের জোলাকি শাড়ি পরে, রং বেরঙের কাচের চুড়ি হাতে দিয়ে মোতালেফের পেছনে পেছনে তার ঘরের মধ্যে এসে ঢুকল মাজু খাতুন। ঘরদোরের কোনো শ্রী ছাদ নেই, ভারী অপরিষ্কার আর অগোছালো হয়ে রয়েছে সব। কোমরে আঁচল জড়িয়ে মাজু খাতুন লেগে গেল ঘরকন্যার কাজে। ঝাড় দিয়ে দিয়ে জঞ্জাল দূর করল উঠোনের, লেপে পুছে ঝকঝকে তকতকে করে তুলল ঘরের মেঝে। কিন্তু ঘর আর ঘরণীর দিকে তাকাবার সময় নেই মোতালেফের। সে আছে গাছে গাছে। পাড়ায় আরও অনেকের, বসেদের বারুজ্জেদের গাছের বন্দোবস্ত নিয়েছে মোতালেফ। গাছ কাটছে, হাঁড়ি পাচ্ছে, হাঁড়ি নামাচ্ছে, ভাগ করে দিচ্ছে রস। পাকাটির 1খানা চালা তুলে দিয়েছে মাজু খাতুনকে মোতালেফ উঠোনের পশ্চিম দিকে। সাড়ে সাড়ে উনুন কেটে তার ওপর বড় বড় মাটির জ্বালা বসিয়ে সেই চালাঘরের মধ্যে বসে সকাল থেকে দুপুর পর্যন্ত রস জাল দেয় মাজু খাতুন। জ্বালানির জন্য মাঠ থেকে খড়ের নাড়া নিয়ে আসে মোতালেফ। জোগাড় করে আনে খেজুরের শুকনো ডাল, কিন্তু তাতেও কি কুলোয়? মাজু খাতুন ওর বাগান থেকে, জঙ্গল থেকে শুকনো পাতা ঝাঁট দিয়ে আনে ঝাঁকা ভরে ভরে, পালা ভরে ভরে।
বিকেলে বসে বসে দা দিয়ে টুকরো টুকরো করে শুকনো ডাল কাটে জ্বালানির জন্য। বিরাম নেই, বিশ্রাম নেই, খাটুনি গায়ে লাগে না। অনেক দিন পরে মনের মতো কাজ পেয়েছে মাজু খাতুন, মনের মতো মানুষ পেয়েছে ঘরে। ধামা ভরে ভরে হাটে বাজারে গুড় নিয়ে যায় মোতালিব, বিক্রি করে আসে চড়া দামে। বাজারের মধ্যে সেরা গুড় তার। পরন্ত বেলায় ফের যায় গাছে গাছে হাঁড়ি পাততে। তল্লা বাঁশের এক একটি করে চোঙা ঝুলতে থাকে গাছে। সকালে রসের হাঁড়ি নামিয়ে ঝরার চোঙা বেঁধে দিয়ে যায় মোতালিব। সারা দিনের ময়লা রস চোঙাগুলোর মধ্যে জমে থাকে। চোঙা বদলে গাছ চেঁচে হাঁড়ি পাতে বিকেলে এসে। চোঙার ময়লা রস ফেলা যায় না, জাল দিয়ে চিটে গুড় হয়, তাতে তামাক মাখবার জন্য। বাজারে তাও বিক্রি হয় 5 আনা 6 আনা সের। দুবেলা দুবার করে এতগুলো গাছে উঠতে নামতে ঘন ঘন নিঃশ্বাস পড়ে মোতালেফে। পৌষের শীতেও সর্বাঙ্গ দিয়ে ঘাম ঝরে চুইয়ে চুইয়ে। সকালবেলায় রোমশ বুকের মধ্যে ঘামের ফোঁটা চিকচিক করে, পায়ের নিচে দুর্বার মধ্যে চিকচিক করে রাত্রির জমা শিশির। মোতালিফের দিকে তাকিয়ে পাড়া পড়শিরা অবাক হয়ে যায়। চিরকালের অবশ্য খাটিয়ে মানুষ মোতালিফ, কিন্তু বেশি উৎসাহ নিয়ে কাজ করতে, দিনরাত এমন কলের মতো পরিশ্রম করতে এর আগে তাকে দেখা যায়নি কোনো দিন। ব্যাপারটা কি? গাছ কাটা অবশ্য মনের মতো কাজই মোতালিফের, কিন্তু পছন্দসই মনের মানুষ কি সত্যি এলো ঘরে? সেরা গাছের সবচেয়ে মিষ্টি 2 হাঁড়ি রস আর সের 3 পাটালি গুড় নিয়ে মোতালেফ গিয়ে একদিন উপস্থিত হলো চরকান্দার এলেম শেখের বাড়িতে। সেলাম জানিয়ে এলেমের পায়ের সামনে নামিয়ে রাখল রসের হাঁড়ি, গুড়ের সাজি, তারপর কোচার খুঁটের বাঁধন খুলে বের করল 5 খানা 10 টাকার নোট। বলল, অর্ধেক আগাম দিলাম মিয়া সাহেব। এলেম বলল, আগাম কিসের? মোতালিব বলল, আপনার মাইয়ার। তাজা করকরে নোট বেছে নিয়ে এসেছে মোতালিব। কোনায় কিনারে চুল পরিমাণ ছিঁড়ে যায়নি কোথাও, কোনো জায়গায় ছাপ লাগেনি ময়লা হাতের। নগদ 50 টাকা। নোটগুলোর ওপরে হাত বুলোতে বুলোতে এলেম বলল, কিন্তু এখন আর টাকা আগাম নিয়া আমি কি করব মেয়া? তুমি তো শুনলাম নেকা কইরা নিছো রাজেক মেধার কবিলারে। সতীনের ঘরে যাবে কেন আমার মাইয়া? মাইয়া কি ঝগড়া আর চিল্লাচিল্লি করবে? মারামারি কাটাকাটি কইরা মরবে দিন রাত? মোতালেফ মুচকি হাসল, বলল, তার জন্যে ভাবেন কেন মিয়া সাহেব? গাছের রস যদ্দিন আছে, গায়ে শীত যদ্দিন আছে, মাজু খাতুনও তদ্দিন আছে আমার ঘরে। দক্ষিণা বাতাস খেললে সব সাফ হইয়া যাবে উইরা। এলেম শেখ জলচৌকি এগিয়ে দিল মোতালিফকে বসতে। হাতের হুঁকোটা এগিয়ে ধরল মোতালিফের দিকে, তারিফ করে বলল, মগজের মধ্যে তোমার সাজাই জিনিস আছে মিয়া, সুখ আছে তোমার সাথে কথা কইয়া কাম কইরা। ফুলবানুকেও একবার চোখের দেখা দেখে যেতে অনুমতি পেল মোতালিফ। আড়াল থেকে দেখতে শুনতে ফুলবানুর কিছু বাকি ছিল না, তবু মোতালেফকে দেখে ঠোঁট ফুলালো ফুলবানু। বেসবুর ক্যাডা হইল মেয়া? এদিকে আমি রইলাম পচসাইয়া, তুমি ঘরে নিয়ে ঢুকাইলা আর একজনারে। মোতালিফ জবাব দিল, না ঢুকায়া করি কি? মানের দায়ে জানের দায়ে বাধ্য হয়ে তাকে এই ফন্দি খুঁজতে হয়েছে। ঘরে কেউ না থাকলে পানি চুনি দেয় কে? প্রাণ বাঁচে কি করে? ঘরে কেউ না থাকলে রস জাল দিয়ে গুড় তৈরি করে কে দেবে? আর সেই গুড় বিক্রি করে টাকা না আনলেই বা মান বাঁচে কি করে? ফুলবানু বলল, বুঝলাম, মানও বাঁচাইলা, জানও বাঁচাইলা, কিন্তু গায়ে যে আরেকজনের গন্ধ জড়াইয়া রইল, তা ছাড়বা কেমনে? মনে এলেও
মুখ ফুটে এ কথাটা বলল না মোতালেব যে মানুষ চলে গেলে তার গন্ধ যদি সত্যি আরেকজনের গায়ে জড়িয়ে থাকে তাহলে সে গন্ধ তো ফুলবানুর গা থেকেও বেরুতে পারত। কিন্তু সে কথা চেপে গিয়ে মোতালেব ঘুরিয়ে জবাব দিল, গন্ধের জন্য ভাবনা কি ফুলবিবি, সোডা সাবান কিনা দিব বাজার থিকা, ঘাটের পৈঠায় পা ঝুলাইয়া বসবো তোমারে লইয়া, গতর গুণা ঘইসা ঘইসা বদগন্ধ উঠাইয়া ফেলল। মুখে আঁচল চাপতে চাপতে ফুলবানু বলল, সাঁচাই নাকি? মোতালেব বলল, সাঁচা না তো কি মিছা? সুইঙ্গা দেখো তখন নতুন মাইনছের নতুন গন্ধে ভুরভুর করব গতর, দক্ষিণা বাতাসে চুলের গন্ধে ফুলের গন্ধে ভুরভুর করবে, কেবল সবুর কইরা থাকো আর 2 মাস। ফুলবানু আর একবার ভরসা দিয়ে বলল, বেসবুর মানুষ ভাইব না আমারে। যে কথা সেই কাজ মোতালেফে। 2 মাসের বেশি সবুর করতে হলো না ফুলবানুকে। গুড় বেচে আরও 50 টাকা জোগাড় হইতেই মোতালেব মাজু খাতুনকে তালাক দিল। কারণটাও সঙ্গে সঙ্গে পাড়াপড়শিকে সাড়ম্বরে জানিয়ে দিল। মাজু বিবির স্বভাব চরিত্র খারাপ। রাজেকের দাদা ওয়াহেদ মৃধার সঙ্গে তার আচার ব্যবহার ভারী আপত্তিকর। মাজু খাতুন জিভ কেটে বলল, আও আও সিসি, তোমার গতরেই কেবল সুন্দর মতি মিয়া, ভেতর সুন্দর না। এত শয়তানি, এত ছলচাতুরি তোমার মনে? গুড়ের সময় পিঁপড়ার মতো লাইগাছিলা, আর গুড় যাই ফুরাইল অমনি দূর দূর। কিন্তু অত কথা শোনার সময় নেই মোতালেফের, ধৈর্যও নেই। আমের গাছ বলে ভরে উঠল। গাব গাছের ডালে ডালে গজালো তামাটে রঙের কচি কচি নতুন পাতা। শীতের পরে এলো বসন্ত। মাজু খাতুনের পরে এলো ফুলবানু। ফুলের মতোই মুখ, ফুলের গন্ধ তার নিঃশ্বাসে। পাড়াপড়শি বলল, এবার মানাইছে, এবার সাঁচাই বাহার খুলছে ঘরের। ফুর্তির অন্ত নেই মোতালেফের মনে। দিনভর কিষান কামলা খাটে, তারপর সন্ধ্যা হতে না হতেই আঁচল ধরে ফুলবানুর। থুইয়া দাও তোমার রান্ধন বারণ, ঘর গেরস্থলি, কাছে বসো আইসা। ফুলবানু হাসে, সবুর সবুর, এ কয় মাস কাটাইলা কি কইরা মেয়া? খেজুর গাছ লইয়া। নিবিড় বাহুবেষ্টনের মধ্যে দম প্রায় বন্ধ হয়ে আসে ফুলবানুর। একটু নিঃশ্বাস নিয়ে হেসে বলে, তুমি আবার সেই গাছের কাছেই ফিরা যাও, গাছির আদর গাছেই সইতে পারে। মোতালেব বলে, কিন্তু গাছির কাছেও যে গাছের রস 2-4 মাসেই ফুরায় ফুলজান, কেবল তোমার রসেই 12 মাসই সোয়াইয়া সোয়াইয়া পড়ে। মাজু খাতুন ফের গিয়ে আশ্রয় নিয়েছিল রাজেকের পোড়ো পোড়ো সনের কুড়োয়। ভেবেছিল আগের মতোই দিন কাটবে, কিন্তু দিন যদি বা কাটে, রাত কাটে না। মোতালেব তার সর্বনাশ করে ছেড়েছে। পাড়াপড়শিরা এসে সাড়ম্বরে সালঙ্কারে মোতালেব আর ফুলবানুর ঘরকন্যার বর্ণনা করে। একটু বা সকৌতুকে তিরস্কারের সুরে বলে, না, বউ বউ কইরা পাগল হইয়া গেল মানুষটা, যেখানেই যায় বউ ছাড়া আর কথা নাই মুখে। বুকের ভেতরটা জ্বলে ওঠে মাজু খাতুনের। মনে হয় সেও বুঝি হিংসায় পাগল হয়ে যাবে, বুক ফেটে মরে যাবে সে। দিন কয়েক পরে রাজেকের বড় ভাই ওয়াহেদি নিয়ে এলো সম্বন্ধ। বউটার দশা দেখে ভারী মায়া হয়েছে তার। নদীর ওপারে তালকান্দায় নাদির শেখের সঙ্গে দোস্তি আছে ওয়াহেদের। 1 মাল্লাই নৌকা বায় নাদির। মাসখানেক আগে কলেরায় তার বউ মারা গেছে। অপগণ্ডু ছেলে মেয়ে রেখে গেছে অনেকগুলো। তাদের নিয়ে ভারী মুশকিলে পড়েছে বেচারা। কম বয়সী ছুরি টুরিতে দরকার নেই তার। সে হয়তো পটের বিবি সেজে থাকবে, ছেলে মেয়ের যত্ন আত্তি করবে না। তাই মাজু খাতুনের মতো একটু ভারিক্কি ধীর বুদ্ধি গৃহস্থ ঘরের বউই তার পছন্দ। তার উপর নির্ভর করতে পারবে সে। তারপর মাজু খাতুন জিজ্ঞেস করল,
বয়স কত হবে তার? ওয়াহেদ জবাব দিল, তা আমাগো বয়সেরই হবে, 50-51। মাজু খাতুন খুশি হয়ে ঘাড় নেড়ে জানালো, হ্যাঁ, ওই রকমই তার চাই। কম বয়সে তার আস্থা নেই, বিশ্বাস নেই যৌবনকে। তারপর মাজু খাতুন জিজ্ঞেস করল, গাছি না তো সে? খেজুর গাছ কাটতে যায় না তো শীতকালে? ওয়াহেদ বিস্মিত হয়ে বলল, গাছ কাটতে যাবে কেন? ওসব কাম কোনো কালে জানে না সে। বর্ষাকালে নৌকা বায়, শীতকালে কিষান কামলা খাটে, ঘরামির কাজ করে। কেন বউ, গাছি ছাড়া, রসের ব্যাপারী ছাড়া তুমি কি নিকা বসবা না কারোর সাথে? মাজু খাতুন ঠিক উল্টো জবাব দিল, রসের সঙ্গে কিছুমাত্র যার সম্পর্ক নেই, শীতকালের খেজুর গাছের ধার কাছেও যে যায় না, নিকা যদি করতে হয় মাজু খাতুন তার সঙ্গেই করবে। রসের ব্যাপারে মাজু খাতুনের ঘেন্না ধরে গেছে। ওয়াহেদ বলল, তাহলে কথাবার্তা কই নাদিরের সাথে? সে বেশি দেরি করতে চায় না। মাজু খাতুন বলল, দেরি কইরা কাম কি? দেরি বেশি হলো না। সপ্তাহখানিকের মধ্যেই কথাবার্তা সব ঠিক হয়ে গেল। নাদিরের সঙ্গে এক মাল্লাই নৌকায় গিয়ে উঠল মাজু খাতুন। পার হয়ে গেল নদী। মোতালেব স্ত্রীকে বলল, আপদ গেল। পেতনির মতো ফ্যাঁত ফ্যাঁত নিঃশ্বাস ফেলত, চোখের উপরে সাপমন্নি করতো দিন রাত, তার হাত গুনা তো বাঁচলাম। কি কও ফুলজান? ফুলবানু হেসে বলল, পেতনিরে খুব ডরাও বুঝি মেয়া? মোতালেব বলল, না, এখন আর ডরাই না, এখন চোখ মেললেই তো পড়ি। এখন ডরাই পড়িরে। কেন, পড়িরে আবার ডর কিসের তোমার? ডর নাই? পাখা মেইলা কখন উড়াল দেয় তার কি ঠিক? ফুলবানু বলে, না মেয়া, পরীর আর উড়াল দেওয়ার স্বাদ নাই। সে তার পছন্দসই সব পাইয়া গেছে। এখন ঘরের মানুষের নজরটা বরাবর ওই রকম থাকলেই হয়। মোতালেব বলল, চোখ যতদিন আছে নজরও ততদিন থাকবে। দিনরাত ভারী আদরে তোয়াজে রাখল মোতালেব তার বউকে। কোন মাছ খেতে ভালোবাসে ফুলবানু হাটে যাওয়ার আগে শুনে যায়। ট্যাকে পয়সা না থাকলেও কারো কাছ থেকে পয়সা ধার করে কিনে নিয়ে আসে সেই মাছ। ডিমটা, আনাজটা, তরকারিটা যখন যা পাবে হাট বাজার থেকে নিয়ে আসে মোতালেব। ফ্রি হাটে আনে পান, সুপারি, খয়ের মশলা। ফুলবানু বলে, অত পান আনো কেন? তুমি তো বেশি ভক্ত না পানের, দিন রাত খালি ফুরুত ফুরুত তামাক টানো। মোতালেব বলে, পান আনি তোমার জন্যে, দিন ভইরা পান খাবা, খাইয়া খাইয়া ঠোঁট রাঙাবা। ফুলবানু ঠোঁট ফুলিয়া বলে, কেন, আমার ঠোঁট অমন বুঝি রাঙা না যে পান খাইয়া রাঙাইতে লাগবো? আমি পান সাজাইয়া দেই, তুমি বরং দিন রাত খাওয়া ধরো। তামাক খাইয়া খাইয়া কালা হইয়া গেছে ঠোঁট, পানের রসে রাঙাইয়া না। মোতালেব হেসে বলে, পুরুষ মানুষের ঠোঁট তো কেবল পানের রসে রাঙা হয় না, আর একজনের পান খাওয়া ঠোঁটের রস লাগে। নিজের ভুঁই ক্ষেত নেই মোতালেফের। মল্লিকদের, মুখুজ্জেদের কিছু কিছু জমি বর্গা চষে, কিন্তু ভালো কিষাণ বলে তেমন খ্যাতি নেই। জমির পরিমাণ, ফসলের পরিমাণ অন্য সকলের মতো নয় তার। শিকদারদের, মুন্সিদের জমিতে কিষাণ খাটে, পাট নিড়ায়, পাট কাটে, পাট জাগ দেয়, ধোয়, মেলে, ভারী খেজমত খাটুনি খাটে। ফর্সা রং রোদে পুড়ে কালো হয়ে যায় মোতালেফের। বর্গা জমির পাট খুব বেশি ওঠে না উঠোনে। শিকদাররা মুন্সির নগদ টাকা দেয়। পাট ছাড়াতে ভারী উৎসাহ ফুলবানুর, কিন্তু মোতালেব সহজে তাকে পাটে হাত দিতে দেয় না, বলে, কষ্ট হবে, পচা গন্ধ হবে গায়ে। ফুলবানু বলে, হইলে তো বইয়া গেল, রোদে পুইরা তুমি কালা হইয়া গেলা, আর আমি পাট নিতে পারবো না, কষ্ট হবে। কেমন তোর কথা যে কও তুমি মেয়া। নিজেদের পাট তো বেশি নয়, পাকাটি পাওয়া যায় না। ফুলবানুর ইচ্ছে অন্য বাড়ির জাগ দেওয়া পাটও সে ছাড়িয়ে দেয়, সেই ছাড়ানো পাটের পাটখড়িগুলো পাওয়া যাবে তাহলে।
কিন্তু মোতালেব রাজি হয় না তাতে। অত কষ্ট বউকে সে করতে দেবে না। আশ্বিনের শেষের দিকে আউশ ধান পাকে। অন্যের নৌকায় পরের জমিতে কিষান খাটতে যায় মোতালেব। কোমর পর্যন্ত জলে নেমে ধান কাটে। আটিতে আটিতে ধান তুলতে যায় নৌকায়। কিন্তু মমিন, করিম, হামিদ, আজিজ এদের সঙ্গে সমানে সমানে কাঁচি চলে না তার। হাত বড় ধীরজ মোতালেফের, জলে ভারী কাতর মোতালেফ। এক একদিন পিঠে বগলে জোক লেগে থাকে। ফুলবানু তুলে ফেলতে ফেলতে বলে, জোকটাও ছাড়াইতে পারো না মিয়া? হাত তো ছিল সঙ্গে। মোতালেব বলে, ধান কাটার হাত দুইখান সাধেই ছিল, জোক ফেলবার হাত থুইয়া গেছিলাম বাড়িতে। যেখানে যেখানে জোককে মুখ দিয়েছিল সেসব জায়গায় সযত্নে চুন লাগিয়ে দেয় ফুলবানু। আরও 5 জন কিষানের সঙ্গে ধান মলন দেয় মোতালেব। দেউনি পায় 5 ভাগের 1 ভাগ। ধামায় করে পৈকায় করে ধান নিয়ে আসে। ফুলবানু ধান রোদে দেয়, কুলোয় করে চিটা ঝেড়ে ফেলে ধান থেকে। মোতালেব একবার বলে, ভারী কষ্ট হয় বউ না গো? ফুলবানু বলে, হ, কষ্টে একেবারে মইরা গেলাম না। কার নাগাল কথা যে কও তুমি মেয়া? গেরস্ত ঘরের মাইয়া না আমি, না সাচাই আসমান গুনা নাইমা আসছি। বসন্ত যায়, শীত যায়, কাটে আশ্বিন কার্তিক, ঘুরে ঘুরে ফের আসে শীত। রসের দিন মোতালেফের বতরের দিন। কিন্তু শীতটা এবার যেন একটু বেশি দেরিতে এসেছে। তা হোক, আরও বেশি গাছের বন্দোবস্ত নিয়ে পুষিয়ে ফেলবে মোতালেব। খেজুর গাছের সংখ্যা প্রতি বছরই বাড়ে। এ কাজে নামডাকও আছে মোতালেফের। এ কাজে গায়ের মধ্যে সেই সেরা। এবারেও বারুজ্যেদের 20 গাছ বেড়ে গেল। গাছ কাটবার ধুম লেগে গেছে। একটুও বিরাম নেই, বিশ্রাম নেই মোতালেফের। সময় নেই তেমন ফুলবানুর সঙ্গে ফষ্টি নষ্টি রঙ্গরসিকতার। ধার দেনা শোধ দিতে হবে, সারা বছরের রসদ জোগাড় করতে হবে। রস বেচে, গুড় বেচে দৈত্যের মতো দিনভর খাটে মোতালেব। আর বিছানায় গা দিতে না দিতেই ঘুম ভেঙে আসে চোখে। 2 হাতে জড়িয়ে ধরে ফুলবানু, কিন্তু মানুষকে নয়, যেন আস্ত একটা গাছকে জড়িয়ে ধরেছে। অসারে ঘুমায় মোতালেব। শব্দ বেরোয় নাক থেকে, আর কোনো অঙ্গ সাড়া দেয় না। মোটা কাঁথার মধ্যেও শীতে কাঁপে ফুলবানু। মানুষের গায়ের গরম না পেলে এত শীত কি কাঁথায় মানে? কেবল রস আনলেই হয় না, রস জাল দেওয়ার জ্বালানি চাই। এখান থেকে ওখান থেকে শুকনো ডালপাতা আর খড় বয়ে আনে মোতালেব। ফুলবানুকে বলে, রস জাল দাও, যেমন মিঠা হাত তেমন মিঠা ঘুর বানানো চাই। সেরা আর সরেস জিনিস হওয়া চাই বাজারের। কিন্তু হাঁড়িতে হাঁড়িতে রসের পরিমাণ দেখে মুখ শুকিয়ে যায় ফুলবানুর, বুক কাঁপে। 2-1 হাঁড়ি রস জাল দিয়েছে সে বাপের বাড়িতে, কিন্তু এত রস একসঙ্গে সে কোনোদিন দেখেনি, কোনোদিন জাল দেয়নি। মোতালেব তার ভঙ্গি দেখে হেসে বলে, ভয় কি? আমি তো আসি কাছে কাছে, আমারে পুষ কইরো, আমি কইয়া কইয়া দিব। মনের মধ্যে যেমন টকবক করে রস, জ্বালার মধ্যেও তেমনি করা যায়। কিন্তু উনানের কাছে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে বসে মনের রস শুকিয়ে যায় ফুলবানুর। নিবু নিবু করে উনুনের আগুন, তেমন করে টকবক করে না জ্বালার রস। সারা দুপুর উনুনের ধারে বসে বসে চোখ মুখ শুকিয়ে আসে ফুলবানুর, রূপ ঝলসে যায়, তবু গুড় হয় না পছন্দ মতো। কেমন যেন নরম নরম থাকে পাটালি, কোনো দিন বা পুড়ে তেতো হয়ে যায়। মোতালেব রুক্ষ স্বরে বলে, কেমন তোর মাইয়া মানুষ তুমি, এত কইয়া কইয়া দেই, বুঝাইলেও বোঝো না, এই গুড় হইছে?
এই গুড় খদ্দের কিনবে পয়সা দিয়া? ফুলবানু একটু হাসতে চেষ্টা করে বলে, কিনবে না কেন, বেচতে জানলেই কিনবে। মোতালেব খুশি হয় না, হাসিতে বলে, তাইলে তুমি যাইও ধামা লইয়া বৈশ বাজারে, তুমি আইসো বেইসা। খুবসুরত মুখের দিকে চাইয়া যদি কেনে, গুড়ের দিকে চাইয়া কেউ কিনবে না। বোকা তো নয় ফুলবানু, অকেজো তো নয় একেবারে। বলতে বলতে শেখাতে শেখাতে 2-4 দিনের মধ্যেই কোনো রকমের চলনসই গুড় তৈরি করতে শিখল ফুলবানু। বাজারে গুড় একেবারে অচল রইল না, কিন্তু দর ওঠে না গতবারের মতো। খদ্দেররা তেমন খুশি হয় না দেখে। পুরনো খদ্দেররা একবার গুড়ের দিকে চায়, আর একবার মুখের দিকে চায় মোতালেফের। এ তোমার কেমনতর গুড় হইল মেয়া? গত হাটে নিয়া দেখলাম, গেল বছরের মতো সোয়াদ পাইলাম না। গেলবারও তো গুড় খাইছি তোমার, জিউ ভাই যেন জড়াইয়া রইছে, আশ্বাদ ঠোঁটে লাইগা রইছে। এইবার তো তেমন হইল না। তোমার গুড়ের থিকা এবার সদন শেখ মদন শিকদারের গুড়ের সোয়াদ বেশি। বুকের ভেতর পুড়ে যায় মোতালেফের, রাগে সর্বাঙ্গ জ্বলতে থাকে। গতবারের মতো এবার স্বাদ হচ্ছে না মোতালেফের গুড়ে। কেন? সে তো কম খাটছে না, কম পরিশ্রম করছে না গতবারের চেয়ে। তবু কেন স্বাদ হচ্ছে না মোতালেফের গুড়ে? তবু কেন দর উঠছে না? লোকে দেখে খুশি হচ্ছে না, খেয়ে খুশি হচ্ছে না, গুড়ের সুখ্যাতি করছে না তার? অত নিন্দামন্দ শুনতে হচ্ছে কেন? কিসের জন্য? রাত্রে বিছানায় শুয়ে শুয়ে রস জাল দেওয়ার কৌশলটা আরও বার কয়েক মোতালেফ বলল ফুলবানুকে। হাতায় কইরা কইরা ফোঁটা দেইখো নামাবার সময় হইল কিনা, ডালবার সময় হইল কিনা। ফুলবানু বিরক্ত বিবশ মুখে বলে, হ হ সিনসি, আর বক বক কইর না, ঘুমাইতে দাও মাইনসেরে। হঠাৎ মোতালেফের মনে পড়ে গেল মাজু খাতুনের কথা। রাত্রে শুয়ে শুয়ে রস আর গুড়ের কত আলোচনা করেছে তার সঙ্গে মোতালেফ। মাজু খাতুন এমন করে মুখ ঝামটা দেয়নি, অস্বস্তি জানায়নি ঘুমের ব্যাঘাতের জন্যে। সাগ্রহে শুনেছে, সানন্দে কথা বলেছে। পরদিন বেলা প্রায় দুপুর নাগাদ কোত্থেকে এক বোঝা জ্বালানি মাথায় করে নিয়ে এলো মোতালেফ। এনে রাখল সেই পাকাটির চালার ঘরের দড়ির কাছে। কীরকম গুড় হইতেছে আইস ফুলজান? কিন্তু চালার ভেতর থেকে কোনো জবাব এলো না ফুলবানুর। আরও একবার ডেকে সাড়া না পেয়ে বিস্মিত হয়ে চালার ভেতর মুখ বাড়ালো মোতালেফ, কিন্তু ফুলবানুকে সেখানে দেখা গেল না। কীরকম গন্ধ আসছে যেন ভেতর থেকে। জালার মধ্যে ধরে গেল নাকি গুড়? সাড়ে সাড়ে গোটা 5 জালার রস জাল হচ্ছে, টকবক করছে রস জালার মধ্যে। মুখ বাড়িয়ে দেখতে এগিয়ে গেল মোতালেফ। যা ভেবেছে ঠিক তাই। সবচেয়ে দক্ষিণ কোণের জালাটার রস বেশি জাল পেয়ে কীরকম যেন ধরে গেছে, একটু পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে ভেতর থেকে। বুকের মধ্যে জ্বালা পোড়া করে উঠল মোতালেফের। গলা চিরে চিৎকার বেরোলো, কই, কোথায় গেল হারামজাদি? ব্যস্ত হয়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো ফুলবানু। বেলা বেশি হয়ে যাওয়ায় 2 দিন ধরে স্নান করতে পারেনি। শীতের দিন না নাইলে গা কেমন চড়চড় করে, ভালো লাগে না। তাই আজ একটু সোডা সাবান মেখে ঘাট থেকে সকাল সকাল স্নান করে এসেছে। নিয়ে এসে পরেছে নীল রঙের শাড়ি, গামছায় চুল নিংড়ে তাতে তাড়াতাড়ি একটু চিরুনি বুলিয়ে নিচ্ছিল ফুলবানু। মোতালেফের চিৎকার শুনে ত্রস্তে চিরুনি হাতেই বেরিয়ে এলো ঘর থেকে। ভিজে চুল লুটিয়ে রইল পিঠের উপর। এক মুহূর্ত জ্বলন্ত চোখে তার দিকে তাকিয়ে রইল মোতালেফ। তারপর মুঠি করে ধরল সেই ভিজে চুলের রাশ। হারামজাদি, গুড় পুইরা গেল, সেই দিকে খেয়াল নাই তোমার? তুমি আসো সাজগোজ লইয়া? এই জন্যই গুড় খারাপ হয় আমার, অপমান হয়, বদনামে দেশ সুইরা গেল আমার তোমার জন্যে। ফুলবানু বলতে লাগলো,
খবরদার, চুল ধইরো না, গায়ে হাত দিও না। ও, হাতে মারলে মান যায় বুঝি তোমার? পায়ের কাছ থেকে একটা ছিটা কঞ্চি তুলে নিয়ে তাই দিয়ে হাতে, বুকে, পিঠে মোতালেব সপাসপ চালাতে লাগলো ফুলবানুর সর্বাঙ্গে। বলল, কঞ্চিতে মারলে তো মান যাবে না সুখের সিং, হাতেই দোষ, কঞ্চিতে তো আর দোষ নাই। ভারী বদরাগী মোতালেব। যেমন বেসবুর তার অনুরাগ, রাগও তেমনি প্রচণ্ড। খবর পেয়ে এলেম শেখ এলো চরকান্দা থেকে। জামাইকে শাসালো, বকলো, ধমকালো, মেয়েকেও নিন্দামন্দ কম করল না। ফুলবানু বলল, আমারে লইয়া যাও বাজান তোমার সঙ্গে, অমন গোয়ার মাইনসের ঘর আমি করব না। কিন্তু বুঝিয়ে সুঝিয়ে এলেম রেখে গেল মেয়েকে। একটু আশকারা দিলেই ফুলবানু পেয়ে বসবে, আবার তালাক নিতে চাইবে। কিন্তু গৃহস্থ ঘরে এমন বারবার অদল বদল আর ঘর বদলানো কি চলে? তাতে কি মান সম্মান থাকে সমাজের কাছে? একটু সবুর করলেই আবার মন নরম হয়ে আসবে মোতালেফের। দুদণ্ড পরেই আবার মিলমিশ হয়ে যাবে। স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি দিনে হয়, রাত্রে মেটে। তা নিয়ে আবার একটা ভাবনা, মিটেও গেল। খানিক বাদেই আবার যেচে আপোষ করল মোতালেব। সেধে ভেজে মান ভাঙল ফুলবানুর। পরদিন ফের আবার উঠোনের পিঠে রস জাল দিতে গিয়ে বসল ফুলবানু। দুপুরের পর ধামায় বয়ে গুড় নিয়ে চলল মোতালেব হাটে। যাবার সময় বলল, এই 2টা মাস কাইটটা গেলে কোনো রকমে তোমার কষ্ট সারে ফুলজান। ফুলবানু বলল, কষ্ট আবার কি? কিন্তু কেবল মুখের কথা নয়, কেবল যেন ভদ্রতার কথা, মনের কথা যেন ফুটে বেরোয় না দুজনের কারোরই মুখ থেকে। সে কথার ধরন আলাদা, ধ্বনি আলাদা, তা তো আর চিনতে বাকি নেই কারো। যে বলে সেও জানে, যে শোনে সেও জানে। হাটের পর হাট যায়, রসের বদর প্রায় শেষ হয়ে আসে। গুড়ের খ্যাতি বাড়ে না মোতালেফের, দরও চড়ে না। কিন্তু তা নিয়ে ফুলবানুর সঙ্গে বাড়ি এসে আর তর্ক বিতর্ক করে না মোতালেব। চুপ করে বসে হুঁকোয় তামাক টানে। খেজুর গাছ থেকে নল বেয়ে চুইয়ে চুইয়ে রস পড়ে হাঁড়ির মধ্যে। ভোরে গাছে উঠে রস ভরা বড় বড় হাঁড়ি নামিয়ে আনে মোতালেব। কিন্তু গত বছরের মতো যেন সুখ নেই মনে, ফুর্তি নেই। ঘামেও এবার সর্বাঙ্গ ভিজে যায়, কিন্তু শুকনো পাকাটির মতো খটখট করে মন, দুপুরের রোদের মতো খাঁ খাঁ করে। রসের হাঁড়িতে ভরে যায় উঠোন। রসবতী নারী ঘরের মধ্যে ঘোরাফেরা করে, তবু যেন মন ভরে না, কেমন যেন খালি খালি মনে হয় দুনিয়া। একদিন হাটের মধ্যে দেখা যায় নদীর পাড়ের নাদির শখের সঙ্গে। সেলাম মিয়া সাহেব। আলাইকুম আসসালাম। মোতালেব বলল, ভালো তো সব? মাজু খাতুনের কথাটা মুখে এনেও আনতে পারল না মোতালেব। হ্যাঁ মিয়া, ভালোই আছে সব, খোদার দোয়ায় চইলা যাইতেছে কোনো রকমে। মোতালেব একটু ইতস্তত করে বলল, সাওয়াল পানের জন্য শের 2-3 গুড় লইয়া যাও না মেয়া, ভালো গুড়। নাদির হেসে বলল, ভালোই তো, আপনার গুড় তো কোনো কালে খারাপ হয় না। হঠাৎ ফস করে কথাটা মুখ থেকে বেরিয়ে যায় মোতালেফের। না মেয়া, সে দিনকাল আর নাই। অবাক হয়ে নাদির এক মুহূর্ত তাকিয়ে থাকে মোতালেফের দিকে। এই কেমন তোর ব্যাপারী, গুড় বেচতে এসে নিজের গুড়ের নিন্দা কি কেউ নিজে করে? নাদির জিজ্ঞাসা করে, কত কইরা দিতেছেন? দামের জন্য নাকি? 2 সের গুড় দিলাম আপনারে পোলা পানেরে খাইতে, কৌন জানি চাচাই দিছে। নাদির ব্যস্ত হয়ে বলল, না না না, সে কি মেয়া, আপনার বেচবার জিনিস দাম না দিয়া নেব কেন আমি? মোতালিব বলল, আইসা নিয়া তো জানাইস, খাইয়া দেখেন, দাম না হয় সামনের হাটে দিবেন। বলতে বলতে কথাগুলো যেন মুখে আটকে যায় মোতালিফের। গুড়ের গুণপনার কথা ঘোষণা করতে হয় খদ্দেরের কাছে, কিন্তু মনে মনে জানে কথাগুলো
কত মিথ্যা। পরের হাটে এসব খদ্দের আর পারতপক্ষে গুড় কিনবে না তার কাছ থেকে, ভিড় করবে না তার গুড়ের ধামার সামনে। অনেক বলা কওয়ায় এক সের গুড় কেবল বিনা দামে নিতে রাজি হলো নাদির, আর বাকি 2 সেরের পয়সা গুনে দেয় জোর করে মোতালেফের হাতের মধ্যে। মাজু খাতুন সব শুনে আগুন হয়ে ওঠে। ও গুড় সাওয়াল পানেরে খাওয়াইতে চাও, খাওয়াও, কিন্তু আমি ও গুড় শোবও না হাত দিয়া, তেমন বাপের বেটি না আমি। এক হাট যায়, নাদির আর ঘেঁষে না মোতালেফের গুড়ের কাছে। মাজু খাতুন নিষেধ করে দিয়েছে নাদুরকে, খবরদার ওই মাইনসের সাথে যদি ফের খাতির নাতির করো, আমি সইলা যাব ঘর গুনা, রাইত পোহাইলে আমারে আর দেখতে পাওয়া না। মনে মনে মাজু খাতুনকে ভারী ভয় করে নাদির। কাজে কর্মে সরেস, কথায় বার্তায় বেশ, কিন্তু রাগলে আর কাণ্ডজ্ঞান থাকে না বিবির। দিন কয়েক পরে একদিন ভোরবেলায় 2টি সেরা গাছের সবচেয়ে ভালো 2 হাঁড়ি রস নিয়ে নদীর ঘাটে গিয়ে খেয়া নৌকায় উঠে বসল মোতালেফ। ঝাপটানো কুল গাছটার পাশ দিয়ে ঢুকলো নাদিরের উঠোনে। বাড়ি আসেন নাকি মেয়া? হুঁকো হাতে নাদির বেরিয়ে এলো ঘর থেকে। ক্যাডা? ও আপনি? আসেন আসেন, আবার রস নিয়ে আইসেন কেন মেয়া সাহেব? মোতালেফকে আমন্ত্রণ জানালো বটে নাদির, কিন্তু মনে মনে ভারী শঙ্কিত হয়ে উঠল মাজু খাতুনের জন্য। যে মানুষের নাম গন্ধ শুনতে পারে না বিবি, সেই মানুষ নিজে এসে সশরীরে হাজির হয়েছে। না জানি কি কেলেঙ্কারিটাই ঘটায়। যা ভেবেছে নাদির তাই। বাখারির বেড়ার ফাঁক দিয়া মোতালিফকে দেখতে পেয়েই স্বামীকে ঘরের ভেতর থেকে ডেকে নিল মাজু খাতুন। তারপর মোতালিফকে শুনিয়ে শুনিয়ে বলল, যাইতে কও এই বাড়িগুনা, এখনই নাইমা যাইতে কও। একটু কি সরম ভরম নাই মনের মধ্যে? কোন মুখে উঠল আইসা এইখানে? নাদির ফিসফিস করে বলল, আস্তে আস্তে, একটু গলা নামাইয়া কথা কও বিবি, শুনতে পাবে। মাইনসের বাড়ি মানুষ আইছে, অমন কইরা কথা কয় নাকি? কুকুর বিড়ালটারেও তো খেদায় না অমন কইরা মাইনসে। মাজু খাতুন বলল, তুমি বুঝবা না মেয়া, কুকুর বিড়াল থিকাও অধম থাকে মানুষ, শয়তান থিকাও সাংঘাতিক হয়। পুষ করো, রস খাওয়াইতেই কি আইলো আমারে? একটু ভয় ডর নাই মনে? একটুও কি নাচ শরম নাই? একটা কথাও মৃদু স্বরে বলছিল না মাজু খাতুন। তার সব কথাই কানে যাচ্ছিল মোতালেফের। কিন্তু আশ্চর্য, এত কঠিন এত রূঢ় ভাষাও যেন তাকে ঠিক আঘাত করছিল না, বরং মনে হচ্ছিল এত নিন্দা মন্দ, এত গালাগাল তিরস্কারের মধ্যেও কোথায় যেন একটু মাধুর্য মিশে আছে। মাজু খাতুনের তীব্র কর্কশ গলার ভিতর থেকে আহত বঞ্চিত নারীর অভিমানরুদ্ধ কণ্ঠের আমেজ আসছে যেন একটু একটু। ছ্যানের ছোঁয়ায় নলের ভিতর দিয়ে ফোঁটায় ফোঁটায় চুইয়ে চুইয়ে পড়ছে রস। দাওয়ায় উঠে রসের হাঁড়ি দুটো হাত থেকে মাটিতে নামিয়ে রেখে মোতালিফ নাদিরকে ডেকে বলল, মিয়া সাহেব শুনবেন নি একটু? নাদির লজ্জিত মুখে ঘর থেকে বেরিয়ে এসে বলল, বসেন মেয়া বসেন, ধরেন তামাক খান। নাদিরের হাত থেকে হুঁকোটা হাত বাড়িয়ে নিল মোতালেফ, কিন্তু সঙ্গে সঙ্গেই মুখে লাগিয়ে টানতে শুরু করল না। হুঁকোটা হাতেই ধরে রেখে নাদিরের দিকে তাকিয়ে বলল, আমার হইয়া একটা কথা কন বিবিরে। নাদির বলল, আপনিই কন না, দোষ কি তাতে? মোতালেফ বলল, না আপনিই কন, কথা কবার মুখ আমার নাই। কন যে মোতালেফ মিয়া খাওয়াবার জন্য আনে নাই রস, সেইটুকু বুদ্ধি তার আছে। নাদের কিছু বলবার আগেই মাজু খাতুন ঘরের ভেতর থেকে উঠে বলল, তয় কিসের জন্য আনছে? নাদিরের দিকে তাকিয়ে তাকিয়ে জবাব দেয় মোতালেফ। বলল, কন যে আনছে জাল দিয়া 2 সের গুড় বানাইয়া দেওয়ার জন্য। সেই গুড় ধামাই কইরা হাটে নিয়া যাবে মোতালেফ মিয়া, নিয়া বেচবে অচেনা খরিদ্দারের কাছে। এ বছর 1 ছটাক পছন্দসই গুড়ও
তা সে হাটে বাজারে বেচতে পারে নাই। কেবল গাছ বাবাই সার হইছে তার। গলাটা যেন ধরে এলো মোতালেফের। নিজেকে একটু সামলে নিয়ে সামনের দিকে তাকিয়ে আরও কি বলতে যাচ্ছিল। বাখারির বেড়ার ফাঁকে চোখে পড়ল কালো বড় বড় আরও দুটি চোখ ছলছল করে উঠেছে। চুপ করে তাকিয়ে রইল মোতালেফ, আর কিছু বলল না। হঠাৎ যেন হুঁশ হলো নাদির শেখের। বলল, ও কি মেয়া, হুকাই যে কেবল ধইরা রইলেন হাতে, তামাক খাইবেন না? আগুন নিবা গেল কইলকার। হুকোতে মুখ দিতে দিতে মোতালেব বলল, না মেয়া সাহেব, নেবে নাই। এতক্ষণ আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা ছোট গল্প রস। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, নিজে সুস্থ থাকবেন, সুস্থ চিন্তায় থাকবেন। নমস্কার।